হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কই গেল লাইট? ভাই, এইরকম প্রেশার যাচ্ছে। সবাই কেমন আছেন? পাকিস্তানের আজকে যে ম্যাচ জিতলো, কেমন লাগছে? সেটা হচ্ছে যে আহ, উত্তরা গেছি। 2 দিন হলো ওখানেই ছিলাম। যে দুর্ঘটনা হয়েছে ওখানে কিন্তু আমি ছিলাম, এবং আমার ফোনটা কিন্তু ভেঙে দিয়েছে যে প্রোটেক্টর সেনাবাহিনী এসে। আমি হচ্ছে কি, আমার হচ্ছে কোর্ট ছিল যে সাপড়ি, ওর নামে হচ্ছে মামলা করছে একটা। ওই মামলার হচ্ছে যে আহ, হাজিরা ছিল। তো ওখান থেকে আমাকে হচ্ছে একজন জানালো যে কিডনি যে মহিলাটা, নাম হচ্ছে টুনি, ওনার ওনার হচ্ছে যে সংবাদ সম্মেলন। দেখেন, সংবাদ সম্মেলন হচ্ছে 4:30টায়। আমি 4টায় হচ্ছে যে কোর্ট, ওই এলাকাতে যে পরিমাণ জ্যাম। আমাকে বলে 4:30টায় হচ্ছে যে গুলশান 2-এ সংবাদ সম্মেলন। আমার খুব ইচ্ছে ছিল যে ওনার সাথে আমি কথা বলবো। আপনার আহ, পুরান ঢাকা নাজিরা বাজার, ওখানে এসে আমার বাইকের তেল শেষ। আমি আধা ঘন্টা কিভাবে গুলশান 2-এ যাব, এই টেনশনটা শেষ। দেখেন আল্লাহর কি রহমত। বাইকে একটু মানে ঝাঁকি দিয়ে বারবার হচ্ছে যে খালি জাস্ট কোনোভাবে আল্লাহ আমাকে পাম্প পাম্প পর্যন্ত নিয়ে যাও। ঠিক আছে, জাস্ট পাম্প হচ্ছে 2 কিলো। ওখানে গেলে আমি অন্তত তেলটা নিতে পারবো, এবং হচ্ছে গুলশান 2-এ যাবো। তখন 1:30টার দিকে আমি ইয়েতে, মানে ফেসবুকে দেখলাম যে উত্তরায় এরকম বিমান বিধ্বস্ত হয়েছে। ওখানে যেহেতু হয়েছে, ওখানে কিন্তু যেতে হবে। আমি কিন্তু তখন খাইতে বসছি স্টারে, আমি এবং অ্যাডভোকেট খাইতে বসছি। আমি মানে ইয়ে করতেছি যে ভাই তাহলে চলেন আমরা এখানে যাই, আমাকে উত্তরে যেতে হবে। তখনই হচ্ছে যে ফোন দেয় যে টুনি, যে কিডনি দেওয়ার যে মহিলাটা, উনি হচ্ছে সংবাদ সম্মেলন রাখছে। তা আমার কাছে মনে হলো যে ওই মহিলার সাথে আসলে কথা বলা দরকার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে কোনো তাল বাহানা লুকিয়ে আছে। আমি তাকে আসলে প্রশ্ন করতে চাই। এবং যখন প্রথম প্রথম যখন হচ্ছে যে একটা মহিলা একটা পুরুষকে কিডনি দেয়, এটা অবশ্যই সুখবর। এবং এটা নিয়ে হচ্ছে যে বিভিন্ন মামলা হামলা, এবং তাকে 14 দিন জেলে পাঠাই, 40 দিন জেলে পাঠাইছে। এই বিষয়গুলো নিয়ে মনে হলো যে আমাদের, আমি একটা পুরুষ এবং এখানে কোনো মিথ্যা হয়তো বা লুকিয়ে আছে। আমার কাছে মনে হলো যে এখানে কোনো মিথ্যা লুকিয়ে আছে, এটা আসলে খুঁজে বের করা দরকার। এখানে তো সবাই আমাদের দেশে সবচেয়ে বেশি সামসামি নিউজগুলোই করে, সত্য মিথ্যা আসলে জানে না। এখানে বউ দিচ্ছে স্বামীর দোষ, স্বামী দিচ্ছে বউয়ের দোষ। এটার একটা তো সত্যতা বের করা দরকার। পরে কি করলাম, আমি গেলাম, সেটা হচ্ছে যে আমি উল্টো পথেই বেশি গেছি। তেল নিলাম, নেওয়ার পর হচ্ছে যা গেলাম হচ্ছে যে 5টায় কি হচ্ছে যে বিল্ডিং এ হচ্ছে যে সংবাদ সম্মেলন, আমি কি করছি আরেক বিল্ডিং উঠে গেছি। উঠে যাওয়ার পরে 8তলায় উঠে গেছি, সংবাদ সম্মেলন 10তলায়। তো ওখানে গিয়ে বেশ বেশ প্রশ্ন টশ্ন করলাম, এবং তার জানলাম বিষয়টা। জানার পরে তার মা কি করে, এবং হচ্ছে যে তার বোন, বিষয়গুলো জানার পরে এদিকে আরো অফিসে বস ফোন দিছে যে উত্তরা এই অবস্থা, তুমি এখন পর্যন্ত লাইফ টাইম কোনো কিছু করলে না, তুমি কই? আমি বললাম যে না, আমি ওখানে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পরে সেনাবাহিনীতে অনেক উৎসুক জনতার ভিড়। ওখানে যাওয়ার পরে সাংবাদিকদের ওখানে ঢুকতেই দিচ্ছে না, একদম ব্যারিকেড। স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। পরে পরিচয় দিয়ে ভিতরে গেলাম, একটা লাইভ টাইপ করে। লাইভ করতে পিছনে দেখলাম যে সেনাবাহিনীর ধাওয়া, এবং ফোনে এভাবে একটা লাঠিতে, ওটা তো বেশ একটা ব্যাথের মতো, একদম ইয়ে বসে বন্ধ 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 করো। পরে পরিচয় দিলাম যে আমি জার্নালিস্ট। বসে আগে বন্ধ করো। পরে আর বন্ধ করে ওখানে আর ইয়ে করলাম না, আসলাম। এখন ওখানে প্রশ্ন, ওই
যে কিডনি দেওয়া মহিলা, ওনাকে প্রশ্ন করার পরে কিছু কিছু জায়গায় আমার খটকা লাগছে, তাহলে আমার ওই পুরুষের সাথে দেখা করতে হবে। আমি ওই রাতেই ওই মানে টুনির যে হাজবেন্ড আমাকে তারাই ওনার সাথে যোগাযোগ করি এবং ওনার সাথে দেখা করি। দেখা করে লাইভ তো করলাম, দেখলাম, আমি ডিটেলস বিষয়টা জানলাম যে আসলে সত্য ঘটনা কি। সত্য ঘটনা করার পরে এখন হচ্ছে যে বিভিন্ন সাংবাদিক আমাকে ফোন দিচ্ছে। আমি জানি কেন দিচ্ছে, কারণ আমি ডিপলি এত কিছু বের করছি এবং আপনারা যেটা জানলে একদম চমকে যাবেন। আমার কাছে মনে হয়েছিল যে যে কোর্ট কাছারি থেকে গুলশান 2.5 ঘন্টার মধ্যে যেতে পারবো কিনা। আমি বারবার আল্লাহ আল্লাহ করছিলাম এবং মাঝখানে দেখেন তেল শেষ হয়ে গেছে। আমি 5টা 8 মিনিটে গিয়ে পড়েছে ওখানে ঢুকি এবং আমাকে যখন ঢুকে ওর বোন বলছিল যে আপনি কে। আমি শুধু বলছিলাম যে আমার নাম আকাশ নিবি। তখন হয়তো আবার চিনে ফেলছেন যে আমি কে। আমি বলছিলাম যে এই ঘটনা আমি আসলে শেষ করতে চাই, এখানে আসলে দোষটা কার। বলছে ওকে জিনিসটা শেষ করেন, কিন্তু শেষ করতে গিয়ে যা পাইছি আপনারা কল্পনাও করতে পারবেন না যে আসলে মানে কেসও করতে গিয়ে পুরো সাপ বেড়ে গেছে। এটা করতে আমার 2 দিন লাগবে, আমি অফিসে যেতে পারতেছি না এবং আমার নিজের একটা কাজ সেটা পারতেছি না। তারপর হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় যে গণ্ডগোল এবং উত্তরা যে একটা নির্মম একটা বিষয়, এই সব মিলে কিন্তু মন খারাপ। এবং দেখেন ক্রিকেটের আমার হচ্ছে টিকিট কাটা আছে 3 দিনের, কারণ ওটা তো আমার হচ্ছে চাকরি। কারণ যেন খেলা শেষ হয় লাইভ করতে হয়, খেলার আগে লাইভ করতে হয়, ভিডিও দিতে হয়। তাতে করা হয় কি আমার হচ্ছে যে খেলাটাও দেখা হলো এবং হচ্ছে যে ওখানে লাইভটাও দেওয়া হলো। তো আজকে কিন্তু আমাকে বলছে যে উত্তরা গিয়ে ওখান থেকে লাইভ করার জন্য, কিন্তু সেটা করতে পারিনি, টাইম শর্টলি পাচ্ছিলাম না। পরে মিরপুরে আসলাম এবং পাকিস্তানের সাথে মনে হয় প্রথম সিরিজ জয়, বিষয়টা খুব আনন্দজনক। এবং লাস্টের মুহূর্তে হেরে যাবে এরকম একটা টেনশন, আশেপাশে অনেক বন্ধু বান্ধব ছিল, তারা আসলে টেনশন করতেছিল। শেষ পর্যন্ত জিতলাম। এখন কথা হচ্ছে আমার কাছে খুবই একটা বিরক্তকর লাগছে যে আমার এক খুব কাছের বড় ভাই আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি লজ্জায় ধরতে পারতেছি না। আমি শুধু লাইভের মাধ্যমে বলতে চাই যে বড় ভাই আপনি আমাকে ফোন দিয়েন না, আমার সাথে যদি কথা বলতে মন চায় আপনি আমাকে বলেন, আপনার সাথে সরাসরি দেখা করব, কিন্তু আপনার ফোনটা আমি ধরতে পারতেছি না। কারণ কি জানেন, এই আমি যে আমার যে ফলোয়ার আছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আপনারা জানেন সত্য বের করার আমার একটা নেশা। আমি আসলে ওই সত্যটা বের করতে চাই, যেহেতু আপনাদের কথা দিছি যে টুনি এবং তারাকের মূল ঘটনা কি এবং দোষটা কার, এটা আমি আসলে বের করতে চাই। সেখানে বিভিন্ন সাংবাদিকদের আমাকে ফোন দিয়ান না, কারণ হচ্ছে যে ফোন দিলে আমি শুনবো না। আর আমি হচ্ছে যে এমন থাকে না যে অনেক সাংবাদিক টাকা দিয়ে ম্যানেজ করা, যে এটা করো না, এটা করলে এটা হবে, আমি ওই ধরনের না। এবং এটা আমি শেষ করব এবং শেষ আপনাদের দেখিয়ে দেব। 2006 সালে বিয়ে হয়েছে, কত সালে বাড়ি করছে, কে কি করছে, কোন মাধ্যমে টাকা পাইছে, আমি A to Z খুঁটিনাটি আপনাদের জানাতে চাই। এই জন্যই বললাম যে আসলে ফোন টোন দিয়েন না, ফোন দিলে বিরক্ত হচ্ছে এবং দেখবেন যে ফোন দিছেন রেকর্ড আমি ছেড়ে দেব। আমাকে ম্যানেজ করার চেষ্টা করবেন যে এই নিউজটা করো না, এই নিউজটা এই সেই, আমাকে ফোন দিলে আমি রেকর্ড করে ছেড়ে দেব। কারণ যেহেতু আমি দায়িত্ব নিছি যে টুটির কিডনি স্বামীকে কেন দিল, স্বামীর ফ্ল্যাট বউ কেন লিখে নিল, আমি টোটাল বিষয়টা পাইছি। আমি জাস্ট ওই যে জলিলের আর বর্ষার যে এসিড এবং তেলের মিথ্যা নাটক যেরকম 2 ঘন্টা একটা রিপোর্ট করছি, আমি আপনাদের মাঝে দিতে চাই। এবং বাংলাদেশে যত ভাইরাল হবে, যত কিছু সবাই শুরু করবে, আমি শেষ দিব। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে এই জিনিসটা মানুষ দেখতে চায়। স্বামী বলছে বউ পরকীয়া করে, বউ বলে স্বামী পরকীয়া করে, আমি সেগুলোও বের করছি। এটা আমার কাছে মনে হয় যেটা করা উচিত এবং আপনারা যদি মনে করেন দোয়া করেন এবং আমি এটা আসলে করতে চাই। এর ফিনিশিং আমি খুঁজে পাইছি এবং আমি ফিনিশিং আপনাদের দিতে চাই। আমাকে যদি পার্সোনালি কেউ কথা বলতে চান ইনবক্সে বলেন,
কিন্তু এই গল্প আমি শেষ দিতে চাই, 2-3 দিন লাগতে পারে এরকম, কারণ এই গল্প আমি পেয়েছি, ফিনিশিং আমি জানি। এই হচ্ছে আমার কথা। খুবই মন খারাপ, এবং হচ্ছে যে মানে বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে এবং ম্যানেজ করার চেষ্টা করতেছি, এটা আমি খুব কষ্ট পাইছি। ওইখান থেকে আমার কাছে মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত। এবং বিভিন্ন আবার হচ্ছে ছাত্রী মানুষের সিম্পিতি নেওয়ার জন্য হাসপাতালে যাচ্ছে, তারপর হচ্ছে বিভিন্নভাবে মানুষকে ইয়ে করার চেষ্টা করছে। কিন্তু আমি যে তাকে বিয়ে করলাম, আমাকে যে আমার সাথে 3 মাস সে থাকলো, এবং বাবা মার কাছে আমি মৃত্যু হলাম, এই যে মানসিকভাবে যে হেনস্থা, এবং 6টা মাস ট্রমাটাইজ, এবং তার জন্য এত ক্ষতি আমার হলো, এবং নিজের হাত নিজে কেটে আমাকে মিথ্যা মামলাতে 4 দিন জেল খাটালো, ঠিক আছে। তারপর হচ্ছে রুমি, জ্যাকি, তাজিন, প্রথম স্বামী শাহজাহান ওরফে নেসারউদ্দিন, দ্বিতীয় স্বামী শফিকুল, তারপর হচ্ছে যে তৃতীয় স্বামী মিস্টার জাভেদ। মেলা কাহিনী, মানে এত কাহিনী না, শিডিউল পাচ্ছি না। এই জন্য আপনাদের বলি একটু দোয়া করেন আমার জন্য, খুব প্রেশার যাচ্ছে। এবং বড় ভাইদের কাছে রিকোয়েস্ট, আমাকে ফোন দিয়েন না, সত্যটা মানুষ জানুক কে কতটা বাটপার, এবং হচ্ছে যে কে কতটা লুভি, এই বিষয়গুলো জানুক, ঠিক আছে। কারণ হচ্ছে সমাজে একটা মানুষ দরকার যেটা সত্য বের করবে। এই সত্যটা বের করলে মানুষ আসলে একটা পক্ষে যাবে। এবং এই যে বর্ষা চৌধুরীর মধ্যে কান্নাকাটি করবেন, কান্নাকাটি করে মানুষকে সিম্পিতি নেবেন, এগুলো আসলে হয় না। আপনি কিন্তু জানেন আপনি আসলে কি করছেন, এবং আপনি আসলে কতটা ভুল করতেছেন। যদি মনে হয় যে সংসার করেন করেন, এবং যদি সংসার না করেন, এই একজন মানুষকে, একটা পুরুষ মানুষকে আসলে মিথ্যা বিলম্ব দিয়েন না। আপনি যখন বলছেন যে বর্ষার মতো আমি আসলে যে মরতে গেছিলাম, মরিনি বাচ্চার জন্য, ওটা আমি আসলে মানতে পারিনি। পুরুষ মানুষকে কাঁদায়েন না। আমি অনেকক্ষণ কথা বলছি তো আপনার জামাইয়ের সাথে, সে কাঁদছে অনেক। আর পুরুষ মানুষ কাঁদলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি হচ্ছে যে আপনার জন্ম থেকে এ পর্যন্ত সব বের করে ফেলছি। আপনি প্রমাণ চাচ্ছেন না, আমি আপনাকে প্রমাণ সহ দিব। এবং জাতি 2 ঘন্টার ভিডিও দেখবে, ফুল একটা সিনেমা। আপনি যদি চান আমার থেকে দেখবেন, আর যদি মনে হয় যে বড় বড় সাংবাদিকের কাছ থেকে দেখবেন, দেখতে পারেন। সংসারটা করেন, সংসারটা করলে ওই লোকটা হচ্ছে খুব সহজ সরল। আপনার থালা বাটি ধুয়ে দিত, আপনার শাক কেটে দিত, আপনার পরকীয়া ধরার জন্য আপনি তাকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে 40 দিন জেল কাটাইছেন। ওটা আমার কষ্ট লাগছে। যাই হোক, সত্যটা বের করব, এবং আমি আপনাদের সত্যটা জানাতে চাই। শুধু দোয়া করেন। আমি আসলে মন খারাপ এই জন্য, যে বড় ভাইটা ফোন দিচ্ছে আমার খুব সিনিয়র ভাই, ঠিক আছে। আমি আসলে 12 বার ফোন দিছে, আমি লজ্জা পাচ্ছি। আমি বড় ভাইয়ের ফোনটা, আমি বড় ভাই, আপনি যদি আমার লাইভটা দেখেন, আমি আপনাকে বলছি, আপনাকে অনেক ভালোবাসি, ঠিক আছে। আপনার ফোনটা আমি ধরতে পারতেছি না। আপনি যদি আমার সামনাসামনি কথা বলতে চান, আমার 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 বাসা হচ্ছে মগবাজার, আপনার অফিস হচ্ছে মাই টিভি। আমার 15 মিনিট লাগবে আপনার সাথে দেখা করতে, কিন্তু আপনার ফোন আমি ধরবো না। আমি এই সত্যটা মানুষকে জানাতে চাই, এবং হচ্ছে যে আমি দুই পক্ষেরই কথা নিতে চাই, দুই পক্ষের সাথে কথা বলতে চাই, এবং বলছি এক পক্ষের সাথে, মা বোন, টুনির মা বোন এবং ছেলের সাথে আমি কথা বলছি। যাই হোক, গতকালকে লাইভে আসছি যে উত্তরার ঘটনায়, সেটা হচ্ছে অনেকেই দেখলাম যে গালাগালি, আমিও কষ্ট পাইছি। আমি এ পর্যন্ত কোনো ভিডিও দেখিনি, আমি স্ক্রলিং করে গেছি। আমি কিন্তু ওখানে গেছি, আমি সেনাবাহিনী, যে আমার ফোন, আমার হয়তো বা দেখবেন ডিসপ্লে বাড়িতে ভেঙে গেছে। আমার বন্ধু যে মিলন, ওর হচ্ছে যে একটা লাঠিতে বাড়ি দিছে, ও হাঁটতে পারতেছিল না। পরে আমি বাইকে করে এক বাসায় নিয়ে গিয়ে স্যাভলন লাগিয়ে এবং ওষুধ খেয়ে বাসায় পাঠাইছি। আমি হচ্ছি এমন। আমি খুবই বিরক্ত হয়েছি যে আসলে সেনাবাহিনী তদারকি করছে, এবং ভালো লাগছে, এবং সাংবাদিকের গায়ে হাত দিচ্ছে, একজনের দেখলাম মাথা রক্তাক্ত। বিষয়টা ভালো লাগেনি। আজকে আমি রাগ করেই যাইনি, যে না, ওরা করুক, দেখি।
ঠিক আছে। এখন হচ্ছে যে এটা হচ্ছে যে অনেক ইমোশনাল একটা জায়গা, অনেকগুলো কোমলমতি শিশু কিন্তু আমাদের ছেড়ে কিন্তু চলে গেছে। এটা অবশ্যই কষ্টের, কিন্তু এর চেয়ে বড় কষ্ট কি জানেন, যে সত্যটা আমি বের করছি। এই পর্যন্ত, আর কিছু না, আর কিছু বলতে চাইনি। এবং আমার একটু সাহস দিন, মানে মাঝে মাঝে না ভেঙে পড়ি, এত কাজ এত দায়িত্ব আসলে পারতেছি না। যদি মনে হয় যে সত্যটা জানতে চান বলুন, আমি আমি চেষ্টা করবো আসলে এটার আসলে ফিনিশিং দিতে। গল্পটা খুব ভয়ঙ্কর এবং বিশ্রী, আসলে বললাম না, জানলে কষ্ট পাবেন, কিন্তু তারপর আমি জানাতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকাল কমেন্ট পড়তেছে না, খুব মানে ভালো লাগতেছে না, মানে আমি আসলে কনফিউজ যে আমাকে আসলে এতবার ফোন দিচ্ছে, আমি বিরক্ত হচ্ছি, আমাকে কেন ফোন দিচ্ছেন। আমাদের সম্পর্কটা বড় ভাই ভালো থাকুক, এই যে কারোর জন্য সুপারিশ করবেন করেন না, আপনি আমাকে ফোন দিলে আমি রেকর্ড করে ছেড়ে দিব, এটা জানানোর জন্যই আমি আসলাম। ঠিক আছে। কমেন্ট পড়বো, সত্যি বলছি আমার খুব মন খারাপ যে একটা সত্য জিনিস বের করতে গেলাম, আহ, বড় ভাই সাংবাদিক মানুষ আমাকে ফোন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। আমি জানি না আমাকে কেন ফোন দিচ্ছেন বড় ভাই, আমি জানি আমাকে কেন ফোন দিচ্ছেন, আমি আপনার ফোন ধরবো না, কারণ এই ঘটনা মানুষ দেখবে, তারপর ফোন দিয়ে আমি প্রয়োজন আপনার অফিসে যাবো চা খাইতে। আরে ভাই কমেন্ট করেন, ভালো লাগবে। বর্ষা, বর্ষা বড় কি অবস্থা জানি না। মাইলস্টোন এর ঘটনার পর থেকে আমরা শুদ্ধ হয়ে গেছি, শুকায়িত ভাষায় প্রকাশ করতে পারবো না। সবার পরিবার দোয়া করবেন, আল্লাহ যেন ধৈর্য দেয়। আমি শুধু একটা কথাই বলবো, যে 6টা যে দাবি করছে আমার কাছে ভালো লাগছে, আমি কিন্তু শেয়ার দিছি। আপনারা কে দিচ্ছেন না দিচ্ছেন আমি জানি না, আমি সব কিছু শেয়ার করছি, আমি সব কাজই করছি এবং মাঝে মাঝে শেয়ার দিচ্ছি। তাদের যে দাবি যৌক্তিক, আমার কাছে মনে হয় সরকারকে মেনে নেওয়া উচিত, মেনে নিছে, এবং সেটাও আমি শেয়ার দিছি। আমার কাছে মনে হচ্ছে যে শুধু একটা বিষয় রিকোয়েস্ট করবো, যে সঠিক তদন্ত করা হোক এবং কতজন আহত এবং কতজন নিহত, এই বিষয়গুলো আপনারা আমাদের জানান, সমস্যা নেই। একটা দুর্ঘটনা হতেই পারে, গাফিলতি কার সেটা বের করেন এবং শাস্তি দেন, তাহলে হবে কি জানেন, আমাদের দেশটা তো এমনিতেই 16 বছর একদম নড়বড়ে হয়ে গেছে। এই 16 বছর আমাদের আসলে বললাম না, আমাদের আসলে বাবা মা কেউ ছিল না, সবাই আসলে নিজের স্বার্থে আমাদেরকে ইউজ করছে এবং কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে গেছে। আমরা আসলে সত্য জিনিসটাই জানতে চাই। ধরেন যে আমি একটা বিষয় বললাম, এখনো প্রশাসন আছে, দেখা যাচ্ছে আমাকে হয়তোবা মিথ্যা একটা বিলেন দিয়ে আমার একটা ক্ষতি করলো, এই জন্য আমি বলতে চাই না। আমি শুধু খালি আপনাদেরটাই দেখি, আমার কাছে যেটা মনে হয় প্রতিবাদ করার আমি করি, কিন্তু অন্যভাবে সরাসরি করতে পারি না। শাহনাজ আক্তার লিখছে, টাকার কাছে বিক্রি হবেন কি নাকি সত্য বলবে। আমাকে তো টাকার শোনে না, আমি বলি, আমি একদম সত্য একটা কথা বলি, আমার 100 টাকা দিয়ে দিন পার হয়ে যায়। আমি 200 টাকার তেল কিনি, ধরেন যে 200 টাকার তেলে 3 দিন যায়, 200 টাকার তেল হচ্ছে যে 3 দিনে 300 টাকা, 200 টাকার তেল কিনি আর 100 টাকা থাকে, হয়তো বা বিড়ি সিগারেট খাওয়া এতটুকু। আমার না কোনো খরচ নাই, আমি টাকা দিয়ে কি করবো। আমার আমার একটা শাস্তি ছিল যে বর্ষা থেকে জেলে দিব, অনেকগুলো মামলা দিব, অনেক টাকা খরচ হয়েছে। ওই টাকা কিন্তু আমার 1 টাকা লাগেনি, সবাই দিচ্ছে। আপা বলেন, তারপর হচ্ছে বোন বলেন, খালা বলেন, বিভিন্ন প্রবাসী বলেন। আমি বলছিলাম যে আমি মামলা করতে চাই, বর্ষা নাম আমাকে হেল্প করে, আমাকে অনেক টাকা দিয়েছে মানুষ, আমি সেগুলো দিয়ে মামলা করছি। 1 টাকাও কিন্তু কোথাও খাইনি, কোথাও দেইনি, আমার দরকার হয়নি। আমি বলছি না, আমার 100 টাকা হলে আমার দিন চলে যায়। এই যে লাইভ করতেছি না, আমাকে প্রতিদিন হচ্ছে $10 দেয়। $10 যেটা আসে, ধরেন যে $10 হলে মাসে কত হয়, $300। আমার এগুলো দিয়ে মামলা খরচ চলে যায়, আমার আর টাকার দরকার নেই। কিন্তু আমি সত্য মানুষকে জানাতে চাই, জানি আমার যে একটা রিপোর্ট করলাম মানুষ জানি বলে যে না, ভালো একটা কাজ। এটাই হচ্ছে আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই।
জুবাইর ইসলাম লেখছে, আসসালামু আলাইকুম ভাই, আপনার কি শুরু করছেন বর্ষাকে নিয়ে? বর্ষাকে দেখে তো তাকাবে না, উনি খারাপ খারাপ থাকতে দেন। একজন প্রবাসী, আমরা দেশের খবর নেব, দেশের মানুষ আছে ভালো। দেখেন, বর্ষা খারাপ খারাপ মধ্যে থাকলে তো হবে না। ও আমার অনেক ক্ষতি করছে, সেটা আসলে শাস্তি হিসেবে তাকে জেলে দেখতে চাই, জেলে দিতে চাই। আপনার তো ক্ষতি করেনি, ক্ষতি তো আমার করছে, এই জন্যই আসলে আমি চাচ্ছি। আচ্ছা ভাই, ইন্ডিভিজুয়ালি দেখলাম আপনাকে। সানবিজ ভাই তন্ময় বললো 100 টাকার সাংবাদিক। বলুক গা, আমি 100 টাকা, আমি তো 100 টাকারই সাংবাদিক। আমি 100 টাকা হলে দিন চলে যায়। আমি তো হলুদ সাংবাদিক। এবং আমি টুনিকে একটা প্রশ্ন করছিলাম যে আপনি যে হলুদ সাংবাদিক, হলুদ সাংবাদিক বলছেন না, মরে গেলে হলুদ সাংবাদিক আর হচ্ছে যে আপনার জামাই তার দায়ী থাকবে। এই যে আমি হচ্ছে হলুদ সাংবাদিক, আমার বউ হচ্ছে আমাকে হলুদ সাংবাদিক বলে। আর হলুদ সাংবাদিক হচ্ছে কেমন জানেন? ওই যে আগে জানতেন না যে টাকা খেয়ে নিউজ করে তাদেরকে হলুদ বলে না, যে সত্য কথা বলে তার নাম হচ্ছে হলুদ সাংবাদিক। এই যে আমি হলুদ সাংবাদিক। আমাকে আপনি চিনে রাখেন, আপনার গল্পটা আমি বের করব এবং আপনার গল্পটা আমি শেষ করব, কে সত্য কে মিথ্যা। ঠিক আছে? অনেক কথা বললো এবং তাদের সাথে ওখানে বসে স্যুপ খাইলাম। সংবাদ সম্মেলন করার পরে তো স্যুপ টুপ মানুষকে খাওয়াইছে। আমি ভাত খাওয়া দাওয়া করে আসছি, পরে জোর করে বললো যে একটা স্যুপ খান, পরে স্যুপ খাইলাম। তো পৃথিবীর সবচেয়ে সস্তা সাংবাদিক হচ্ছে আমি। ঠিক আছে? 100 টাকার সাংবাদিক আমি, তারপরে হলুদ সাংবাদিক আমি। কিন্তু আপনারা একটু দোয়া করেন যে সত্য জিনিসটা যেন বের করতে পারি। কিন্তু আমার অনেক সাহস। ঠিক আছে? ওই যে কে জানি বলছে, শাহনাজ আক্তার লিখছে যে সত্য বলতে বুক ভরা সাহস লাগে। আমার সত্যের সাথে আছে। এই যে লাইভ করতেছি না কেন, এখান থেকে তো আপনাদের তো সাহস দিচ্ছি। এই যে কথা বলতেছি না, এখান থেকে যে পাওয়ার, আপনারা যে দোয়াটা করতেছেন, এই দোয়াটা আমার পাওয়ার লাগতেছে। এটাই হচ্ছে আমার সাহস। এই যে আপনি বলতেছেন না সত্যের সাথে থাকবেন, আপনার আছি, আপনার সাথে থাকবো। কেউ যদি আপনাকে ম্যানেজ করতে চায়, আপনি ম্যানেজ হবেন না। সত্যটা দেখাতে হবে আমাদের না, আপনার, আমরা আপনাকে ছাড়বো না। না হলে আপনাকে ছাড়বো না। এটা সত্য তো পাইছি আমি, আমি তো বললাম জাস্ট এটা হচ্ছে ভিডিও আকার আপনারা দেখলে হচ্ছে কি আপনারা বুঝে নেবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। আমি তো পেয়ে গেছি এবং হচ্ছে আমি পাইছি, আপনাদেরকে দেখাতে চাই সত্যকে মিথ্যাকে। আমি ওই লোকটা বলছি, ওই মেয়ে, আপনি একটা ছেঁচড়া মেয়া। ও আমাকে বলছে যে যে বউকে চায়, কিন্তু বউ বলছে 3 কোটি টাকা লাগবে ক্ষতিপূরণ, 3 কোটি টাকা দিলে তার সাথে সংসার করবে। আমি বলছি দৌড় মেয়ে, আপনি তো একটা ছেঁচড়া মেয়া, এখনো বউ চান? 40 দিন জেলখানায় সে মেয়ে, আপনি ওই বউ চান? না, সে যদি আসতে চায় আসুক, কিন্তু 3 কোটি টাকা শুনে শুনে বলছে পা ধরে মাপ চাইলে তাকে নেবে না, তাকে ডিএনএ টেস্ট করতে চায়। এটা বিশ্রী না? আমিও চাইছিলাম বর্ষাকে ডিএনএ টেস্ট করার জন্য, সেগুলো টাইম লাগবে, কিন্তু ওকে আমি ডিএনএ টেস্ট করব কতগুলো পুরুষের সাথে থাকছে, এটা মজা না, এখন থাকতে চাই। রাইকা ফাতেমা তোহা কেমন আছেন? ভালো। ওই যে মন খারাপ, তাই আর কি কথা বলতেছি। 30 মিনিট কথা বলবো, বেশি বলবো না। রাতে 1টায় সময় কি সন্ধান দিতে আসছেন? ওই যে কিডনি টুনি স্বামীকে কিডনি দিছে, স্বামীর হচ্ছে 2 তলা লিখে নিছে, এটা একটা পেঁয়াজ লাগছে। এই পেঁয়াজ আপনাদের জানানো উচিত না যে সত্য ঘটনা কি? ওটা দায়িত্ব নিয়ে পড়ছি বিপদে, বুঝছেন? আসতে দেয় না, কাল সারা রাত ওনার সাথে ছিলাম, ওই বেটার সাথে সারা রাত গল্প শুনছি এবং অন্ধকারে লাইভ করছি। লাইভ করার পরে দেখলাম সবাই খালি গায়ে লাগছে যে আজকে সুখায়িত দিন, আহ, আপনি লাইভ করতেছেন এগুলা। আমিও কষ্ট পাইছি, কিন্তু আমার কাছে ওই 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 ব্যাটার হচ্ছে যে অডিও লাগবে। তো ব্যাটা যেগুলো বলতেছে, আমি যেগুলো বের করব, যদি না মেলে তাহলে ওই ব্যাটা হচ্ছে ভুয়া, ছেঁচড়া। আমি বলছি আপনারা, আমরা তো মেয়ে ইয়ে নাই, লজ্জা নাই। আমি অনেক গালাগালি করছি তাহলে।
ডিএনএ টেস্ট দিয়ে ডিএনএ টেস্ট কি দিয়ে করতে করতে বলেন তো? বুসরা কই লাগছে আপনার নুপুর কই? আমার তো নুপুর না, শোনেন, ওর হচ্ছে অনেকগুলো ভিডিও করে রাখছি। সেদিনকে একটা ভিডিও দিচ্ছি, দেখলাম 9-10 লাখ হয়ে গেছে। আমি তো এখন ভিউ ব্যবসা না, যে ভিউ ব্যবসা করি, আমার তো টাকা লাগবে। 8-9 লাখ ভিউ হয়েছে না, $20 দিছে, 2,000 টাকা, বুঝেন? এই ভিউ ব্যবসা না করলে আমি বর্ষার মামলা চালাবো কেমনি? আপনার বেশি বেশি শেয়ার দিবেন, দেখবেন যে টাকা আসবে ওটাতে বর্ষার মামলা করবো। আমি হচ্ছে যে ভিউ ব্যবসায়ী, 100 টাকার সাংবাদিক, হলুদ সাংবাদিক, তারপর আর কি কি বলছেন, আমি সব। কিন্তু আমি সত্য কথা বলি, আমার ভাল লাগে। আপনারা একটু সাহস দিয়ে, আমি আসলে সত্য বলতে চাই। মোসাবন্ধু রুনসের বলেছে ওই টুনি পরকে করছে, প্রমাণ দিবেন আপনাদেরকে। দেখি কার সাথে পরকে করছে। ওর জামাই বলছে কার সাথে নাকি হাতে নাতে ধরছে। আমি আসলে ওই লোকের সাথে কথা বলবো এবং ওই লোকের বউয়ের সাথে কথা বলবো এটা সত্য কিনা। আমি ওই লোকেরও বিশ্বাস করি না, আমি টুনিরও বিশ্বাস করি না। আমি আমার অনুসন্ধান আমার মতো করবো। সত্যকে মিথ্যাকে প্রমাণ করবেন আপনারা। আপনারা হচ্ছে বিচারক, আমার বিচারক। বিচার করছেন না বর্ষা কি সাপরি এখন কান্দে। 309 মামলা করছি না, আর লাইভে আসে মরা ভাই দেখা না। জামিল আলী ভুয়া লাগছে, তুমি অনেক ভালো ভাই। আপনারও তো অনেক ভালো, নাহলে আমারে ভালোবাসেন কেন? জুবাইর ইসলাম বলছে, আচ্ছা ভাই, আপনি যদি সত্যি মানুষ ভালোভাবে দেখতে চান, সত্য ঘটনা নিয়ে ভিডিও বানান, টুনির ব্যবস্থা করেন। ভাই টুনি মানুষ হিসেবে ভালো না, একটু দেখেন। ভাইটার জীবন নষ্ট করে দিচ্ছে টুনি। আমি বলছি না সত্যকে মিথ্যাকে আমি তুলে ধরবো, বিচার করবেন আপনারা। শুধু একটা কথা বলবো, কেউ কাঁদলে বিশ্বাস করবেন না সে সত্য বলতেছে, কারণ আমি করি না। কারণ আমার যে সত্যগুলো যখন বর্ষা যদি দেখে কান্দে, আমার অনেক হাসি পায়। আমি তখনই বুঝি এটা নাটক। মেয়ে মানুষ কাঁদলে বিশ্বাস করেন না। আমাকে ফোন দিয়েন যে ভাই এটা কি সত্য, আমি বলে দেব। যে মানুষ কথা বলতে এরকম করে, চোখ ঘুরায়, ঠিক আছে, কথা কর, চিন্তা করে, এগুলো মিথ্যা। ভাই প্লিজ অ্যান্সার দিবেন, সানভীর ভাই টনির হাজবেন্ড কি করতো এবং এত টাকার উৎস কি? সবাইকে ফকির বলে, এত অহংকার ওর। ওর স্বামী হচ্ছে সচিব ছিল। সানভীর ভাই টনির জীবন কাহিনী শুনতে চান? বলবো? আমি সব জানি। ওটা ওটা অন্য দিন নজরে রাখছি, টেনশন নিয়েন না। বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, ওইখান থেকে ঢাকায় আসছে। বিভিন্ন নিউজ হয়েছে তো কি কি করতো, তবে একদিন সময় পেলে আপনাদের শোনাবো, দেখাবো। কোনটা শুনতে চান না দেখতে চান? সমস্যা নাই, দেখাবো। নিশাদ তাসনিম লিখছে যে ভাইয়া তনির কাহিনী একটু বলেন, সময় লাগবে, পরে বলবো। হ্যাঁ, শুধু এতটুকু বলবো, তনি ভালো মেয়ে না, ঝামেলা আছে। ও আমাকে যখন বলছে যে বর্ষার দায়িত্ব নিবে, তখন আমি বলছি বর্ষার দায়িত্ব নিলে আমি আপনার দায়িত্ব নিতে চাই। ও আর খেপে গেছে।
খেপে যাওয়ার পরে ব্যবস্থা নেবে, আমাকে দেখে নেবে, চাকর অনেক কিছু বলছে। আমি কিছু মনে করিনি, বলগা। ও বর্ষার দায়িত্ব নেয়নি, আমি চুপ। ও বর্ষার দায়িত্ব নেক, ওর কিশোরগঞ্জের পানির নিচে ওর যেখানে জন্ম ওটা টান দেবার করবো। কোথায় জন্ম, কোন বাড়িতে জন্ম, বাবাকে মাকে A to Z বের করবো। ও বর্ষার দায়িত্ব নেয়নি, ওর সাথে আমার কাজের কোনো দরকার নেই, ভালো থাক। বর্ষা চৌধুরী তো বলতো আমারে যে ওর জামাই মধ্যে গার্ডস লাগে, তারপর হচ্ছে তো ওর হচ্ছে যে ড্রাইভারের বেতন হচ্ছে আমার চেয়ে বেশি, নাই কিন্তু কান্দে। রাসেল মিয়া আমাকে বলছে 1 কেজি যে শিং মাছ, একটা লাউ আর 2 কেজি চাল পাঠাতে চায়। আমি বললাম যে আপনি তো চান, আমি তো তাও চাই না। আমি তো চাই ও বিপদে থাক, বিপদে পুরো কান্দু, মানে এটা আল্লাহ শাস্তি, আল্লাহ দিচ্ছে শাস্তি। সেটা আমরা জানি, কাউকে নিয়ে কিছু বলার দরকার নাই এখানে। তুমি কথা কেন বলবে এখানে, বলবে আপনি বোঝেন না? না, কারণ হচ্ছে ও দায়িত্ব নিতে চাইছিল, আমি বলছি। ও এখন যেহেতু বসার দায়িত্ব নেয়নি, দরকার নাই, ওর মতো থাক। কিন্তু সে আমাকে গালাগালি করছে, ঠিক আছে, যদি কখনো সুযোগ আসে, ওর সুযোগ ছিল, ও হচ্ছে যে বিভিন্ন জায়গায় অশ্লীল কথাবার্তা বলে গালাগালি করে। আমি কিন্তু লাইভে এসে গালাগালি করতেই পারি, পারি না? আমি গালাবো কেন? আমার যখন সুযোগ আসবে তখন আমি দেখাবো। বিভিন্ন মানুষ তাকে গালায়, বিভিন্ন মানুষ নিউজ করে, বিভিন্ন জায়গায় দেখলাম বাজে বাজে কথা বলে, খালি দেখি আর হাসি। মীর প্রতিভা লিখছে দেশের অবস্থা খুব বাজে, আপনি বর্ষা বর্ষা বাদ দেন। দেখেন, বর্ষা সাবজেক্ট তো আমার নিজের। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, বর্ষা সাবজেক্ট আমি বাদ দিব না, এটা আমার পার্সোনাল সমস্যা। আর বর্ষার শাস্তি এবং বর্ষার বিচার করার জন্য এই পেজটা খোলা। আপনি ভালো না লাগলে আপনি ব্লক করে চলে যান। কারণ বর্ষা জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। বর্ষা আমার সাথে মিথ্যাচার করছে, বর্ষা আমাকে অসম্মান করছে, এই জন্য আমি 21টা মামলা করছি। আমি তার শাস্তি দেবো, জেলে জেলে দেবো। এই আপনি দেশের যে অশান্তি আমিও বুঝি। আমি বললাম না, আমি ওগুলো দেখতেই পারিনি, মানে এতটা খারাপ লাগছে আমি দেখিনি। আদার সাইড বাদ দেন, নিজের লাইফ নিয়ে কথা বলেন না। ওটাই বললাম আগে, আমার মন খারাপ যে বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে। একটু দোয়া করেন জানি আমি আসলে সত্যটা বের করতে পারি। পারছি অলরেডি, আমি আসলে ভিজুয়ালি দেখাতে চাই। আমি যে ঘটনা জানছি, আমি এটা আসলে তদন্ত করে জিনিসটা আপনাদের জানাতে চাই। এটার বিচার আপনারা করবেন। বলছে পৃথিবী ধ্বংস হলে আমি বর্ষাকে নিয়ে থাকবো, ওটা আমার পার্সোনাল ইস্যু, বুঝেন না? আর শুকাই তো কে না। আমি আজকে কাজেই যাইনি, আমার ফোন সেনাবাহিনী বাড়িতে গ্লাস ভেঙে দিছে। এবং আমি সাংবাদিক পরিচয় দেওয়ার বলছে ফোন বন্ধ করেন, ফোন বন্ধ করেন। এবং আমার একটা লাইভ আছে, দেখেন, আমি ছাড়ছি, ওখানে দেখবেন আমি বলতেছি যে আমি সাংবাদিক। লাইভ বন্ধ করেন, ফোন আপ রাখেন। খুব খারাপ ব্যবহার করছে। ওই যে ছাত্ররা বলছে না যে তাদেরকে আসলে ক্ষমা চাইতে হবে, যৌক্তিক। এবং আমার এক সাংবাদিক ভাইরে মারছে, মানে মাথা ফাটে দিছে। এবং আমার এক বন্ধুদের পায়ে এমন দিছে, ও হাঁটতে পারতেছিল না। আমি ভাবতেছিলাম ওই যদি বাড়িটা আমাকে দিত, দিতেই পারতো। এই জন্য আমি আর যাইনি ওখানে। কালকে যাবো সচিবালয়, ওইদিকে দিয়ে হবে না, ওইদিকে যাবো। তারপর আমি ওদিকে যাবো না। আমি ওখানে গিয়ে আমাকে মারবে কেন?
আমি অ্যাডভোকেটরে বলছি যে ভাই, আমাকে তো সবাই বলতেছে যে বর্ষাকে আপনারা ধরতেছেন না কেন, সবাই তো বলতেছে যে খালি গালাগালি করতেছে আমারে। বলছে দেখেন উনি একজন মহিলা মানুষ, তারপর হচ্ছে নানা বাচ্চা আছে, উনি বাটপার, উনি তো আপনাকে বিয়ে করছে, এটা তো প্রমাণিত। এটা প্রমাণিত বিধায় তো আপনাকে হচ্ছে যে সে 5,000 টাকার বন্ড দিয়ে ইয়ে নিছে, জামিন নিছে, মামলা বদলি হয়েছে, ঠিক আছে, মামলা বদলি হলে আবার নাকি জামিন নিতে হবে, আবার তাকে 5,000 টাকা জামিন নিতে হবে। একটু সময় নেন, আর আপনি তো মামলা রায় পাবেন, মামলা তো আপনার পক্ষে, সত্যতা পাইছে, ও বাটপার 12টা বিয়ে করছে, 3 জন মানুষের থেকে 3 কোটি টাকা হাতায় নিছে, তার মানে কি আপনি তো জিতেই গেছেন মিয়া। একটু সময় নেন। তো ওকে ধরলে জেলে গেলে তো দেখবেন যে আরেকটা ইয়ে আসে, আরেকটা মিথ্যা কথা বলবে, এবং আপনি তো জেনে গেলেন যে আসলে কতটা বাটপার। এটা যদি আমি না শুরু করতাম আমরা জানতেন। তবে একটা জিনিস আমি বলতে চাই যে আমার এখন সবার সঙ্গে হচ্ছে আমার মা। আমি যে কোনো দিন রুমিন রহমানের বাসা থেকে লাইভে আসবো, ওটা আসলে নিয়ে আপনাদের লাইভে কিছু বিষয়টা আপনাদের দেখাতে চাই, এবং খুবই চেষ্টা করতেছি আমি আসলে জাবেদের সাথে দেখা করার জন্য। জাবেদকে আসলে লাইভে নিয়ে আসলে আপনারা অনেক কিছু পাবেন, ঠিক আছে। ওকে, ভালো থাকেন, বাই। ফাতিমা মিনতা আজহার লেখছে একদিন বর্ষা না করলে আপনার বেশি লস হয়ে যাবে না। আমি কিন্তু আজকে বর্ষা ইয়ের কথা বলতেছি না, আমি হচ্ছে যে ওই যে কিডনি দেওয়ার যে ইয়েটা, ওই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি এবং ওটা নিয়ে কথা বলতেছি, এবং আমি শোকায়িত, এবং আমি যে জলিলটা হচ্ছে বর্ষার প্রথম প্রেমিক। তো ওই বিষয়টা আমরা শোকায়িত, এবং সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন তো অনেক শোক কাটতেছেন, গেছেন ওখানে, ওখানে গিয়ে কারোর সাথে কার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, দেননি তো। আর আমি ওখানে গিয়ে আমার মোবাইলের গ্লাস প্রোটেক্টর ভেঙে নিয়ে এসেছি, এবং নিজের টাকা খরচ করে ওখানে গেছি। ওখানে 7টা থেকে রাত 9টা পর্যন্ত মানুষের সাথে কথা বলছি। আমি সাংবাদিক, আমাকে সব জায়গায় যেতে হয়, কিন্তু সেনাবাহিনীর আচরণে আমি আসলে কষ্ট পাইছি, এজন্য আজকে যাইনি, খেলা দেখতে গেছি। ভালো থাকবেন, আবার কথা হবে, আবার দেখা হবে।